স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। কলকাতায় আলোচিত আরজি কর কাণ্ডে অস্থায়ী নিরাপত্তা কর্মী সঞ্জয় রায় দোষী সাব্যস্ত, সাজা ঘোষণা সোমবার। ট্রাম্পের শপথের আগেই বার্নিকাট সহ ৩ কূটনীতিককে পদত্যাগের চাপ। ইন্ডোরে হবে নতুন প্রেসিডেন্টের অভিষেক, আমন্ত্রণ পেলেন শি। গাজায় রোববার থেকে যুদ্ধবিরতি শুরুর ইঙ্গিত, অব্যাহত হামলায় প্রাণহানি ১১৭। তেহরানে সুপ্রিম কোর্টে ২ বিচারককে গুলি করে হত্যা। কলকাতার আলোচিত আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত হলেন এই মামলায় গ্রেফতার অস্থায়ী নিরাপত্তা কর্মী সঞ্জয় রায়। তার সাজা ঘোষণা হবে সোমবার। নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার ৫ মাস পর শনিবার মামলায় রায় ঘোষণা করলেন শিয়ালদা আদালত। এদিকে রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে নির্যাতিতার পরিবার। গেল বছরের ৯ আগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় শুরু হয় কলকাতায়। পরবর্তীতে লাখ লাখ মানুষের প্রতিবাদে উত্তাল হয় গোটা ভারত। দীর্ঘদিন ধরে চলে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। ধর্মতলায় আমরণ অনশনে বসে প্রতিবাদকারীরা। এরই জেরে গ্রেফতার করা হয় কলকাতা পুলিশ সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। গ্রেফতার করা হয় আরজিকরের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে। গোটা ভারত তুলপাড় হওয়া সেই ধর্ষণ ও খুনের ঘটনায় রায় ঘোষণা করা হয় শনিবার। মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেন শিলাইদহ আদালত। তবে সাজা ঘোষণা করা হবে আগামী ২০ জানুয়ারি। এদিকে এই রায়ে খুশি নির্যাতিতার পরিবার। তবে আগামী সোমবার কি সাজা হয় সেদিকে নজর তাদের। আসমাতুলি, নিউজ 24। ট্রাম্পের শপথের আগেই ৩ মার্কিন কূটনীতিককে পদত্যাগ করতে চাপ দিচ্ছে নতুন প্রশাসন। মার্কিন পররাষ্ট্র অভ্যন্তরীণ দপ্তরের নতুন প্রশাসন গঠনের তত্ত্বাবধানে ছিলেন ডেরেক হোগান, মার্সিয়া বার্নিকাট এবং এলাইনা টেপ্লিট জক। বহু বছর ধরে কাজ করছেন ডেমোক্র্যাট ও রিপাবলিক ২ দলের সঙ্গে, পালন করেছেন রাষ্ট্রদূতের ভূমিকাও। ক্ষমতায় আসার পর এই ৩ কূটনীতিককে নিজ নিজ পদ থেকে সরে দাঁড়াতে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি এ ৩ কূটনীতিক। ৪ দশক পর ঘটনার পুনরাবৃত্তি। ট্রাম্পের শপথ ইন্ডোরে। সোমবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে তীব্র শীতের কারণে এবারের শপথ অনুষ্ঠিত হবে ক্যাপিটল হিলের কংগ্রেস ভবনের ভেতরে। প্রায় ৪০ বছর পর রোনাল্ড রিগানের মতো ট্রাম্পও ইন্ডোরে শপথ নেবেন। বিশ্ব নেতাদের উপস্থিতি নিয়ে আলোচনার মধ্যে ভারত থেকে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এবারের শপথ একটি ঐতিহাসিক রাজনৈতিক মুহূর্ত হতে যাচ্ছে। ঐতিহাসিকভাবে মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণের অনুষ্ঠান খোলা জায়গায় অনুষ্ঠিত হলেও তীব্র শীতের কারণে এবার শপথ গ্রহণ হবে ক্যাপিটল হিলের কংগ্রেস ভবনের ভেতরে। অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে ২০ জানুয়ারি সোমবারের তাপমাত্রা হতে পারে -১১ ডিগ্রি সেলসিয়াস এবং ঘন্টায় গড়ে ১০ থেকে ২০ মাইল বেগে বাতাস বইতে পারে। এই কারণে ট্রাম্প নিজেই ইন্ডোরে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যা তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দিয়েছেন। ১৯৮৫ সালে রোনাল্ড রিগানও এমন পরিস্থিতিতে ক্যাপিটল হিলের ভেতরে শপথ নিয়েছিলেন। এবার ৪০ বছর পর সেই ঐতিহ্য পুনরাবৃত্তি হতে যাচ্ছে। এদিকে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমন্ত্রণ পেয়েছেন বিশ্ব নেতারা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রিত হলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ পাননি। তবে ভারত থেকে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়া ইউরোপের মধ্যমপন্থী নেতাদের বাদ দিয়ে বেশ কিছু দক্ষিণপন্থী ও জাতীয়তাবাদী নেতারা আমন্ত্রণ পেয়েছেন। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান এবার শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো বিশ্বের জন্য এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত হয়ে দাঁড়াবে। এটি একটি ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান, যেখানে শীতকালের আবহাওয়া ও বিশ্ব রাজনীতির প্রভাব একসাথে মিশে যাবে। চন্দ্রা, নিউজ 24। আর মাত্র একদিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তিনি কেন পাকিস্তানের রাস্তায় ঘুরে ঘুরে গান শুনিয়ে খাবার বিক্রি করছেন? পাকিস্তানের শাহিওয়ালের রাস্তায় তাকে দেখে অনেকেই অবাক হয়েছেন। এ কোন ট্রাম্প? চলুন দেখে আসি।
গান গেয়ে পাকিস্তানের পূর্ব পাঞ্জাব প্রদেশের একটি ব্যস্ততম বাজারে খাবার বিক্রি করছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম দেখাতে এমনই মনে হতে পারে, কিন্তু বিষয়টি আসলে তা নয়। ট্রাম্পের সাথে অদ্ভুত মিল রয়েছে সেলিম বাগ্গা নামের ওই খাবার বিক্রেতার। 53 বছর বয়সী বাগ্গা তার রঙিন কাঠের গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে সবার হাতে দুধের ক্ষীর তুলে দেন। আলবেনিজির কারণে স্বর্ণকেশী বাগ্গা পাঞ্জাবি গানের কথা গাইতে শুরু করলে সেখানে ভিড় জমে যায়। ট্রাম্পের চেহারার সাথে অদ্ভুত মিল থাকার কারণে অন্যদের তুলনায় বেশি মনোযোগ পান তিনি। আমার চেহারা ডোনাল্ড ট্রাম্পের মতো, তাই লোকেরা আমার সঙ্গে সেলফি তোলে, আমার খুব ভালো লাগে। সালিম বাগ্গার কাছ থেকে মিষ্টি কিনতে আমি পছন্দ করি। তিনি ট্রাম্পের মতো দেখতে এবং গ্রাহকদের আকর্ষণ করার জন্য তিনি গানও গান, এটা খুব উপভোগ করি। সেলিমের মজা এবং হাস্যরসপূর্ণ ভিডিওগুলো দর্শকের মুগ্ধ করেছে, আর ট্রাম্পের অনুকরণ নিয়ে প্রশংসার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগে সেলিমের ছবি এবং ভিডিও শেয়ার করা হচ্ছে, যা তার জনপ্রিয়তা আরও বৃদ্ধি করেছে। মাসুদ রানা, নিউজ 24। গাজায় দীর্ঘ 15 মাস রক্তক্ষয়ের পর অবশেষে কার্যকর হতে যাচ্ছে যুদ্ধবিরতি চুক্তি। এর মধ্যে চুক্তি অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ। গাজা শাসনের দায়িত্ব নিতে চায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এদিকে যুদ্ধবিরতি চুক্তি দ্বারপ্রান্তে দাঁড়িয়েও ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 117 জনে। আর কয়েক ঘন্টা পর রোববার থেকে যুদ্ধবিরতি শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার দেশটির জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদন করেছে। সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ। এখন পূর্ণ মন্ত্রিসভা অনুমোদন দিলে রোববার থেকে যুদ্ধবিরতি শুরু হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স জানিয়েছেন তিনি। তবে চুক্তিটি ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ নিয়ে আসবে বলেও উল্লেখ করেন তিনি। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর প্রথমবারের মতো বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস। তিনি বলেছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ যুদ্ধ পরবর্তী গাজার পুনঃ দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, গাজাকে নিজের পায়ে দাঁড়াতে তার দেশ তুরস্ক সব ধরনের সহায়তা প্রদান করবে। এদিকে গত বুধবার হামাস ইসরায়েলের চুক্তির পর শনিবার পর্যন্ত হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে শতাধিকের বেশি। এখনও খান ইউনুসে ব্যাপক হামলা চালাচ্ছে ইহুদি বাহিনী। কাছাকাছি আল মাওয়াসিতে আশ্রিতদের তাঁবু লক্ষ্য করে বোমা হামলা করেছে নেতানিয়াহু সেনারা। চুক্তির পরও হামলা চালিয়ে যাওয়ায় যুদ্ধবিরতি নিয়ে শঙ্কায় অনেক ফিলিস্তিনি। এই বিষয়ে প্রশ্ন করলে মধ্যস্থতাকারী দলের এক মার্কিন প্রতিনিধি জানান, যুদ্ধবিরতি এখনো কার্যকর হয়নি, তাই অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজায় 15 মাস ধরে চলা আগ্রাসনে মৃত্যু হয়েছে 46,700-ও বেশি মানুষের। বাস্তুচ্যুত উপত্যকার 22 লাখ বাসিন্দা প্রায় সবাই। চন্দ্রা, নিউজ 24। ইরানের রাজধানী তেহরানে দিনে দুপুরে সুপ্রিম কোর্ট ভবনে ঢুকে 2 বিচারককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহত 2 বিচারক হলেন আলী রাজিনী এবং মোহাম্মদ মুগিসে। জানা গেছে, হামলায় সুপ্রিম কোর্টের 3 বিচারককে লক্ষ্য করে গুলি চালানো হয়। বন্দুকধারীর পরিচয় এখনও জানা যায়নি, তবে হামলাকারী গুলি চালানোর পর নিজেই আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরলেন আরও 47 প্রবাসী। শুক্রবার রাতে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। লেবানন থেকে ফেরত আসায় বাংলাদেশিদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও আইওএম এর কর্মকর্তারা। আইওএম এর পক্ষ থেকে প্রত্যেককে 5,000 টাকা পকেট মানি, কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এখন পর্যন্ত 19টি ফ্লাইটে মোট 1246 জন বাংলাদেশিকে লেবানন থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। গ্লোবাল টাইমে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত, দেখছেন গ্লোবাল টাইম। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের আগে বৃহত্তর কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করল রাশিয়া ও ইরান। জ্বালানি এবং পরমাণু সহায়তা একসাথে কাজ করার অঙ্গীকার করেছে উভয় দেশ। এদিকে রাশিয়া ও ইরানের মধ্যে এ ধরনের চুক্তি পশ্চিমাদের উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সম্পর্ক উন্নয়নে হাতে হাত মেলালো রাশিয়া এবং ইরান।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন। এ সময় রাশিয়া এবং ইরানের মধ্যে কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেন উভয় নেতা। পেজেশকিয়ানের ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ক্রেমলিন সফর করছেন। এ সময় জ্বালানি, পারমাণবিক কর্মসূচি সহ দ্বিপাক্ষিক সহায়তায় কৌশলগত অংশীদারত্ব চুক্তিতে পৌঁছান উভয় নেতা। পুতিন জানান, ইরানের সাথে সম্পর্ক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে। আমরা উভয় একমত যে পরমাণু ও জ্বালানি খাতে সহায়তায় একসাথে কাজ করতে হবে। আমাদের সম্পর্ক উন্নয়ন শুধু উভয় দেশের নয়, এটি উভয় অঞ্চলের স্বার্থ বজায় রাখবে। এদিকে ঘনিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের সময়। ঠিক এমন সময় রাশিয়ার সাথে ইরানের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়েছে। তবে মস্কো এবং তেহরান উভয় দাবি করছে তাদের এই সম্পর্ক অন্য কোনো দেশের বিরুদ্ধে নয়। মাসুদ রানা, নিউজ 24। যুক্তরাষ্ট্রে এবার আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হলো চীনের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। এর আগে দেশটির আইন প্রণেতারা এটি নিষিদ্ধ করলেও এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অ্যাপটির পরিচালনাকারীরা। তবে সর্বসম্মতিক্রমে নিষিদ্ধের পক্ষেই রায় দিলেন আদালত। মার্কিন আইন প্রণেতারা গত বছরের এপ্রিলে এ নিয়ে একটি আইন পাশ করেন। এতে টিকটকে শর্ত দেওয়া হয়েছিল চীনের প্যারেন্ট কোম্পানির সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। বিষয়টিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করে তারা সিদ্ধান্ত নেন 2025 সালের 19 জানুয়ারি থেকে নিষিদ্ধ হবে অ্যাপটি। আকাশপথে আবগারি শুল্ক বৃদ্ধিতে চড়া টিকিটের দাম জানিয়ে প্রবাসীদের মাঝে বাড়ছে উদ্বেগ। এদিকে ফ্লাইট সংকটে ভোগান্তিতে কুয়েত প্রবাসীরা। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত প্রবাসীদের পরিবহন সংকট দূর না হলে বিপুল রেমিটেন্স হারানোর শঙ্কা রয়েছে। বিমান ভাড়া বাড়িয়ে রাজস্ব বাড়াতে চান অন্তর্বর্তী সরকার। গেল সপ্তাহে আকাশপথে বিমান ভ্রমণে আবগারি শুল্ক বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর মধ্যে বর্ধিত সেই শুল্ক টিকিটের দামের সাথে যুক্ত করে নতুন দামে টিকিট বিক্রি শুরু করেছে বিমান সংস্থাগুলো। অভ্যন্তরীণ পথে বিমান যাত্রায় আবগারি শুল্ক 500 থেকে বাড়িয়ে 700 টাকা করেছে সরকার। আর সার্কভুক্ত যে কোনো দেশ ভ্রমণে আবগারি শুল্ক 500 থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। সার্কভুক্ত দেশের বাইরে এশিয়ার মধ্যে যে কোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে আবগারি শুল্ক 2000 থেকে বাড়িয়ে 2500 টাকা এবং ইউরোপ ও আমেরিকায় দেশ ভ্রমণে তা 1000 বাড়িয়ে 4000 টাকা করা হয়েছে। সম্প্রতি মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন গন্তব্যে ফ্লাইটের ভাড়া বেড়েছে কয়েক গুণ। এতে কর্মস্থলে ফিরতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে প্রবাসী শ্রমিকদের। এবার বর্ধিত সেই শুল্ক টিকিটের দামের সাথে যুক্ত হওয়ায় বিপাকে পড়েছেন প্রবাসীরা। আগে টিকিটের দাম আছিল 90 টাকা, এখনো টিকিটের দাম 200 টাকা। আগে বিমান আছিল, এখন বিমান নাই। আমরা বাংলাদেশ যাইমু কিলা, এই দুঃখর কিভাবে। এদিকে 26 এপ্রিল থেকে 11 জুলাই এই আড়াই মাসে কুয়েত ঢাকা কুয়েত রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট মাত্র 3টি। ওই সময় ঈদের ছুটিতে দেশে আসার পরিকল্পনা করছেন অনেক প্রবাসী, কিন্তু বিমানের ফ্লাইট না থাকায় চড়া দামে এয়ারলাইন্সের টিকিট কিনতে বাধ্য হচ্ছেন তারা। আবার অনেকে ঈদের ছুটিতে দেশে আসার পরিকল্পনাও বাতিল করেছেন। দেশে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম ঈদে, তো বিমান নাই, তো অন্যান্য এয়ারলাইন্সের যে দাম, তো মনে হয় না সামনে যাওয়া হইব। এমন অবস্থায় ক্ষতির মুখে ট্রাভেল এজেন্সিগুলো। মাসুদ রানা, নিউজ 24। অস্ত্রোপচারের পর এখন শঙ্কামুক্ত বলিউড অভিনেতা সাইফ আলী খান। তিনি সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের চিকিৎসকেরা। তাকে হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে চলছে পুলিশি অভিযান। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি। এদিকে কঠিন এই সময়ে সংবাদ মাধ্যম ও পাপ্পারাজিদের ভুয়া খবর ও গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সাইফের স্ত্রী কারিনা কাপুর খান। বুধবার মধ্যরাতে মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার নিজ বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতের শিকার হন বলিউড তারকা সাইফ আলী খান। পরে রক্তাক্ত অবস্থায় সাইফকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর এখন অভিনেতা শঙ্কামুক্ত, রয়েছেন আইসিইউতে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে জোর তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘটনার একদিন পর প্রকাশ্যে এলো সাইফকে ছুরিকাঘাত করা দুষ্কৃতকারী যুবকের ছবি। বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে আপৎকালীন সিঁড়ি দিয়ে নামতে দেখা যায় তাকে। তবে ছবিতে চেহারা দেখা গেলেও তার পরিচয় এখনো শনাক্ত হয়নি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ওই দুষ্কৃতকারী ধারালো অস্ত্র দেখিয়ে সাইফের গৃহপরিচারিকাকে হুমকি দেয় এবং তার কাছে 1 কোটি টাকা দাবি করে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। বিষয়টি নিয়ে একাধিক তদন্ত দল কাজ করছে। আমরা জানতে পেরেছি অভিযুক্ত ব্যক্তি প্রবেশের জন্য ফায়ার এক্সিট ব্যবহার করেছিল। এটি একটি চুরির চেষ্টা ছিল। এদিকে স্বামীর অস্ত্রোপচারের পর প্রথমবারের মতো মুখ খুলেছেন স্ত্রী কারিনা কাপুর খান। ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্টে তিনি অনুরোধ করেন কঠিন এই সময়ে যেন সংবাদ মাধ্যম এবং পাপারাজ্জিরা যেন ভুয়া খবর ও গুজব ছড়ানো থেকে বিরত থাকে। বর্তমানে 2 সন্তানকে নিয়ে বোন কারিশমা কাপুরের বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমে। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।